You must have that ambition. But that ambition also has to be practical. There is a word called grandiosity. Your ambition cannot be way too grandiose. আমরা ওয়েস্টার্ন ফিলোসফির যে স্টার্টআপটা দেখি, ওই স্টার্টআপ কনসেপ্ট আমার দেশে চলবে না, আমার সোজা কথা। সকল ব্যবসার ফান্ডামেন্টাল হলো যে দুটো জিনিস আমার কাছে মনে হয়, একটা হলো সেলস, আর একটা হচ্ছে এইচআর। আপনার দুটো জিনিস করতে হবে, আইদার যেটা বাজারে এক্সিস্টিং প্রোডাক্ট আছে সেম কোয়ালিটি প্রোডাক্ট 10% চিপার প্রাইসে বিক্রি করতে হবে, অথবা সেম যে প্রোডাক্টটা আছে সেম প্রাইসে বিক্রি করবেন বাট 10% বেটার কোয়ালিটি। যে কোনো ব্যবসায়ী হলো যে সেলস ভেরি ইম্পর্টেন্ট। ব্যবসা মানেই হলো সেলস। যে যখন একটা মানুষ আপনাকে রিজেক্ট করতেছে, সে আপনাকে রিজেক্ট করতেছে না, সে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে রিজেক্ট করতেছে। এইটার মধ্যে দুইটা ডিফারেন্সিয়েশন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কাস্টমার প্রোডাক্ট কেনার আগে সেলস পার্সনকে কিনে। সালামু আলাইকুম। ইসলাম, আমি আসলে খুবই ইন্টারেস্টেড এই পডকাস্টটা করতে, আলাদাভাবে খুবই ইন্টারেস্টেড, কারণ আমার টিমমেটরা যখন আমাকে ফার্স্টে বলছিল যে একটা ব্যারিস্টার ভাইয়া নেক্সট পডকাস্টটা করবে, আই ওয়াজ লাইক হচ্ছে এটা তো বিজনেস পডকাস্ট, একটা ব্যারিস্টার ভাইয়া করবে মানে। তো ও বলতেছে ডু সার্চ, খুঁজে দেখিও যে কী হয়। দেন আই গট ভেরি ইন্টারেস্টেড যে ল ইটসেলফ ইজ এ ভেরি ডিগনিফাইড প্রফেশন। অ্যান্ড আই হ্যাভেন সিন এনি লয়ার ডুইং বিজনেস, খুব কম দেখছি। সো আমি আপনার বিজনেসগুলো অ্যান্ড পরের ভেঞ্চারগুলোতে পরে আসতেছি। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়াই এন্টারপ্রেনারশিপ? থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। এই কোয়েশ্চেনটা আমার খুব রেগুলারলি ফেস করতে হয়, সো আই হ্যাভ সাম আনসার্স প্রিপেয়ার্ড ফর ইট। আমার কাছে মনে হয় যে ল এডুকেশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যেটা আমি ওখানে শিখেছি, পড়েছি। ইট ইজ এ ভেরি ক্যারিয়ার বিল্ডিং এবং মানে লাইফসের আপনাকে টু ডেভেলপ ইউর সেলফ অ্যাজ আ পার্সন, দ্যাট প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। বাট এন্টারপ্রেনারশিপ খুব সিম্পল। আমার কাছে মনে হয় এন্টারপ্রেনারশিপ অপরচুনিটি অনেক বেশি লয়ের চেয়ে। এবং যদি আরও সোজা বাংলায় বলতে পারে, আপনি এন্টারপ্রেনারশিপে অনেক বেশি টাকা কামাতে পারবেন, যেটা হয়তো লতে পারা সম্ভব না। লতে একটা লিমিট আছে, বাট ইন এন্টারপ্রেনারশিপ ইটস লিমিটলেস। অ্যান্ড আমার কাছে মনে হয় গিভেন মাই ট্যালেন্ট, আমি এন্টারপ্রেনারশিপে খুব ভালো করবো, এবং এখানে অনেক ইনোভেশন করার সুযোগ আছে। মানুষের মারামারির উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না, যে মানুষের ঝগড়া লাগলে আমার পয়সা আসবে, লতে ছিল ওটার উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না। এবং মোর টু বি ভেরি স্পেসিফিক, মোর অপরচুনিটি অ্যান্ড হিউজ মার্কেট। এখানে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে কি, ধরেন ল, তারপর হচ্ছে আমরা যেগুলো প্রফেশনগুলো দেখি, হ্যাঁ এগুলো তো অনেক ডিগনিফাইড প্রফেশন, ল, তারপর ডাক্তার, এগুলো তো সবগুলো একই ক্লাসের প্রফেশন। সো আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এইসব প্রফেশন, এন্টারপ্রেনারশিপে তো অনেক স্ট্রাগল। একটা এন্টারপ্রেনার হতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আপনারা ইউ গাইজ আর ফেসিং আ লট অফ স্ট্রাগলস এভরিডে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। এটা একদম ছোটো এন্টারপ্রেনার থেকে শুরু করে একদম বড় বড় যে এন্টারপ্রেনার যারা, তারাও কিন্তু ফেস করে। সো আপনি যখন ল থেকে এন্টারপ্রেনারশিপে আসছেন, মানে তখন আপনার ফ্যামিলি অথবা আপনাকে কি কেউ এই জিনিসটা মানে কখন কি বলছে যে না যায়ও না, অথবা ওয়াই এন্টারপ্রেনারশিপ, লতে আসো, ভালোই আসো, চলতেছে, মানে এরকম কি কোনো ধরনের আপনি রিজেকশন ফেস করছেন? ডাইরেক্ট না, বাট ইনডাইরেক্টলি একটা মানে ইনডাইরেক্টলি একটা রিজেকশন, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আই থিঙ্ক সবার মধ্যে ছিল, হ্যাঁ, স্পেশালি ফ্রম মাই প্যারেন্টস। বাট দেন এগেইন ওরা কোনদিন ডাইরেক্টলি আমাকে মানা করে নাই যেটা করো না, বাট ওদের চেহারা দেখে বুঝতে পারছে দে আর নট হ্যাপি, ছেলেটার এত কষ্ট করে পড়াশোনা করেছে, ছেলেটা কী করতেছে। ইয়েস, দেয়ার ওয়াজ সাম, বাট আই ওয়াজ লাকি দ্যাট আমরা ওইভাবে রিজেকশনটা ফেস করতে আসলে হয় নাই। ও, তো আপনি কি এখানে এন্টারপ্রেনারশিপ দিয়ে মানে আপনার জীবন শেষ করতে চান, নাকি লতে আবার কোনোদিন ফেরার ইচ্ছা আছে? না, আমি এন্টারপ্রেনারশিপেই থাকতে চাই। আচ্ছা, তো ওয়াসিফ ভাই, আমি আসলে আপনার ফার্স্ট ভেঞ্চার যেটা আসতে চাচ্ছি সেটা হচ্ছে পেপার ট্রি টেকনোলজিস। সো টেল মি সামথিং অ্যাবাউট পেপার ট্রি টেকনোলজিস। মানে আপনি কখন শুরু করছেন? এটা তো অ্যাজ মাচ অ্যাজ আওয়ার টিম হ্যাজ রিসার্চ, সেটা হচ্ছে ই কমার্স ছিল। সো কখন শুরু করছেন, কিভাবে শুরু করছেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কেন শুরু করছেন, মানে ওয়াই ই কমার্স? ওকে, সো যখন আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আসলাম, যে চিন্তা করলাম যে লটা আমি করবো না, আমি এন্টারপ্রেনারশিপটা অ্যাটলিস্ট ট্রাই করবো ফর অ্যাটলিস্ট সাম টাইম, আদারওয়াইজ আমার কাছে মনে হবে যে সামথিং উড বি মিসিং। আমি একটা আমার মধ্যে একটা আফসোস থেকে যাবে, তো আফসোসটা আমি কোনোদিন যাতে না থাকে জন্য শুরু করলাম। তো ইজিলি কি করা যায়, পরে গিয়ে যাতে আপনি রিগ্রেট না করেন, আমি করি না, হ্যাঁ আমি যদি রিগ্রেটটা না করি, তো খুব ইজিলি কি করা যায়। তখন আমি মাত্র লন্ডন থেকে আসছি, ওখানে আমি আই ওয়াজ অ্যামেজড বাই দেয়ার বুক স্টোর্স, হিউজ বুক স্টোর্স ওখানে ছিল, এবং ইউড ফাইন্ড সো মেনি বুকস দেয়ার। আমি ওই জিনিসটা আবার এসে বাংলাদেশে পাচ্ছিলাম না। তখন আমরা অ্যামাজনকে কিন্তু নিজ হাতে ফিল করে আসছি। তখন আজ থেকে 2016 সালে বাংলাদেশে কিন্তু ই কমার্স তেমন একটা ছিল না। এখন তো না দারাজ আসছে, বাট তখন ছিল না। বুকস তো ছিল এটা, বাট ই কমার্স ওয়াজ নট দেয়ার। এক বড় প্ল্যাটফর্ম বলতে শুধুমাত্র রকমারি অলসো ভেরি স্ট্রাগল, বাট কিছু ছিল, বাট ওগুলো অত ফেমাস ছিল না, ফেমাস ছিল না। হ্যাঁ, ওগুলো এবং আমরা ফার্স্ট টাইম অ্যামাজনকে তখন এক্সপিরিয়েন্স করে আসছিলাম, 2 বছর অ্যামাজনের সার্ভিস সব কিছু এক্সপিরিয়েন্স করে চলে আসছিলাম।
তো সব কিছু মিলায়ে মনে হচ্ছে বুকস আমার কাছে ফার্স্ট ক্যাটাগরি ছিল যেটাতে আমি কাজ করা শুরু করি, ইংলিশ বুকস। একটা যে আমার নিজস্ব পাওয়ার জন্য, যে আমি নিজে তো বই খুঁজে পাই না ঢাকা শহরে বা চিটং শহরে, কিন্তু ভালো বই, অরিজিনাল প্রিন্টের বই কিন্তু পাওয়া যায় না। সবাই ঘুরে কিন্তু নীলক্ষেতেই যায়, কিন্তু নীলক্ষেতে গিয়ে কোনো লাভ নাই খুব বেশি। এবং যে ধরনের আমরা লাইব্রেরি বিদেশে দেখি, যে ধরনের বুকের কালেকশন আমরা বিদেশ দেখি, ওরকম কোনো কিছু কিন্তু পাওয়া যায় না। আমি যদি প্রবলেমটা ফেস করি, 100 আদার পিপল আর অলসো সিমিলার প্রবলেম। সো ওইটা দিয়েই শুরু করে, এবং টেকনোলজিক্যালি দ্যাট ওয়াজ মোর ইজি অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইজি টু স্টার্ট। ও যদি ইফ ইউ আর থিঙ্কিং অফ ভেরি মাচ হোয়াট ইউ কল ইট ক্যাপিটাল হাংরি বিজনেস, তাহলে ইট উড হ্যাভ বিন মাচ মোর ডিফিকাল্ট। সো হাতে খড়ি করার জন্য আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ আ ভেরি গুড প্লেস টু স্টার্ট অফ উইথ। সো দ্যাট হোয়াট উই কন্টিনিউড ফর গুড পিরিয়ড অফ টাইম। বাট আলটিমেটলি পরে দেখলাম যে ওটার প্রোডাক্ট মার্কেট ফিটটা আসলে হয় নাই, কারণ এটাকে স্কেলেবল এবং প্রফিটেবল বিজনেস করার জন্য যে পরিমাণ কনজিউমার দরকার, আমাদের তো রিডিং হ্যাবিটগুলো তেমন একটা আমাদের দেশে কম্পারেটিভলি বাইরে অনেক কম, অনেক কম, তারপর বুকসও কম। সো ওই লিমিটেড নাম্বার অফ কাস্টমার্সকে দিয়ে আসলে একটা স্কেলেবল বিজনেস তৈরি করা সম্ভব ছিল না। পরে আমরা পিভট করে উই ওয়েন্ট আন্ডার আ ডিফারেন্ট ব্র্যান্ড নেম। আমরা নূর বুকস নামে একটা ব্র্যান্ড নেমে চলে যাই, ওখানে আমরা ইসলামিক বুকস করি। ওটা এখনও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলছে, অ্যান্ড ইটস জেনারেটিং ভেরি গুড অ্যামাউন্ট। আপনি কি এটা নিজেই শুরু করছিলেন? আমি নিজেই শুরু করছিলাম। আপনি একা? আমি একা শুরু করছিলাম, এবং ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমি নিজে বানাইছিলাম। ও নাইস, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, আপনি যখন শুরু করছিলেন, যেমন আপনি যখন লন্ডন থেকে আসছিলেন প্রথম, সো বাংলাদেশ আর লন্ডনের মধ্যে দেয়ার ইজ এ স্টার্ক ডিফারেন্স। সো আপনি এখানে যে বিজনেস করতে শুরু করতেছিলেন, সো এখানে কি স্ট্রাগলগুলো ফেস করছিলেন ফার্স্টের দিকে? মানে অ্যাজ ইন আপনি কাস্টমার পাচ্ছিলেন না এমন কিছু, অথবা পিপল ওয়ার নট লাইক ফ্লকিং টু ইয়োর ওয়েবসাইট, এরকম মানে কিছু কী ধরনের প্রবলেমগুলো ফেস করছিলেন? প্রবলেমস তো ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি অলওয়েজ ডিফার করে। যখনই আপনি আমাকে ই কমার্সের কথা বলেন ফার্স্ট, তখন আমাদের সময় দেওয়ার টু বিগ প্রবলেমস। আমার কাছে মনে হয় এনাফ লজিস্টিক্স ছিল না। আপনি যদি 64 ডিস্ট্রিক্টে আপনার প্রোডাক্টটা পাঠানো চাইতেন, আপনি কিন্তু ওই জিনিসটা পাঠাইতে পারতেন না। তখন আমাদের সাথে ই কুরিয়ার নামে একটা কোম্পানি ছিল, আই রিমেম্বার। ই কুরিয়ার এখনো আছে। এখন তো স্টেট ফার্স্টরা ওদের মার্কেট আস্তে আস্তে নিয়ে ফেলতেছে। ই কুরিয়ারের সাথে যখন আমরা প্রথম ট্যাগ হইলাম, আমরা খুব প্রাউডলি বলতাম যে উই ক্যান ডেলিভার ইন 64 ডিস্ট্রিক্টস। সো দ্যাট ইজ ওয়ান থিং। আনাদার ওয়ান ইজ, এই যে টোটাল ই কমার্সটা কিন্তু প্রচুর ডিজিটাল মার্কেটিংয়ের উপর ডিপেন্ডেন্ট। সো এনাফ স্কিল্ড ম্যান পাওয়ার বাজারে পাওয়া, যারা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এই জিনিসটা বুঝে, দ্যাট ওয়াজ অলসো আ বিগ ইস্যু। নাম্বার 3, আমি মনে করি যে ইন টার্মস অফ স্টার্ট আপ ইকোসিস্টেমের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে যে ধরনের ক্যাপিটাল ইনজেকশন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখি, ওগুলো কিন্তু আমাদের এখানে হয় না। সো ইউ হ্যাভ টু হ্যাভ লটস অফ সেলফ ক্যাপিটাল ইফ ইউ ওয়ান্ট টু স্কেল আ লট। এবং যাদের কাছে আসলে ক্যাপিটাল আছে, ওরা এই ধরনের বিজনেস মডেলগুলোকে খুব বেশি আসলে বুঝে না। এটা হলো যে আমার স্টার্ট আপের, যদি ইফ ইউ সে মাই স্ট্রাগলস ইন টার্মস অফ স্টার্ট আপ। আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনি ফান্ডিং নেবেন, অ্যাজ ইন ধরেন যেহেতু একটা টেকনোলজি বিজনেস ছিল ই কমার্স, সো কখনো কি চিন্তা করছেন যে আপনি কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অথবা মানে তখন কি এটা অ্যাভেলেবেল ছিল জিনিসটা, এখন যেভাবে ফান্ডিং দিচ্ছে স্টার্ট আপগুলোকে, তখন কি ওরকম দিত? আমরা তখন চিন্তা করছিলাম, বাট উই ডিড নট ফাইন্ড, অ্যাটলিস্ট উই ডিড নট ফাইন্ড এনি, উই ডিড নট সি এনি লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। সো আর এটা আমাদের দেশে কিন্তু এখনও খুব কম। আপনারা যেটা বলছেন যে কিছু কিছু ফান্ডিং আসতেছে, বাট ইফ ইউ see it in terms of the greater, if you want to see the greater picture, it's a very very minor amount of money that is coming in. এখনো কিন্তু আমাদের দেশে ফান্ডিং খুব বেশি, ইন্ডিয়ার তুলনায় দেখলেও কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু অনেক বেশি ফান্ডিং আসতেছে আমাদের তুলনায় অনেক। এটার পিছনে না হওয়ার একটা কারণ আছে। এখনো যেসব ফান্ডিং আছে, আমি একটা জিনিস বুঝি না যে হাউ ডাজ দিস ওয়ার্ক, বিকজ ফান্ডিংয়ের খেলাটা হলো যে আপনি একটা ই কমার্স বা কোনো একটা স্টার্ট আপে টাকা ঢালবেন, এবং 5 বছর 6 বছর 7 বছর পরে আপনি এখান থেকে টাকাটা বের করে নিয়ে আসবেন থ্রু আইপিও, অথবা বাই সেলিং ইউর স্টেক টু সামওয়ান এলস। আইপিওর খেলাটা কিন্তু আমাদের দেশে হয় না, কারণ আমাদের দেশে স্টক মার্কেটটা ডেভেলপ হয় না। সো এই জন্য আমাদের দেশে কিন্তু ফান্ডিংটা আসে না, এবং আমি অদূর ভবিষ্যতে আসবে বলে আমি মনে করি না। আপনি ভবিষ্যতে আসলে চিন্তা করতেছে তো, এটা আসলে ফান্ডিংটা আনার জন্য আসলে কি চেঞ্জটা করা উচিত বাংলাদেশে, মানে কোন স্ট্রাকচারগুলোতে চেঞ্জ করা উচিত? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ফার্স্টে স্টক মার্কেটকে ডেভেলপ করা উচিত, এমন কিছু? মানে what are your suggestions for? Of course, the stock market development করতে হবে। আপনার অনেক আর্লি একটা কোম্পানি যদি স্টক মার্কেট চলে যেতে পারে, উইদিন 1 year অফ অপারেশন যদি একটা কোম্পানি স্টক মার্কেটে চলে যেতে পারে, এরকম একটা সিস্টেম থাকতে হবে। কোম্পানি ডাজ নট নেসেসারিলি নিড টু বি প্রফিটেবল টু গো ইন টু স্টক মার্কেট। সো স্টক মার্কেটের রেগুলেশনসে হিউজ চেঞ্জেস আনতে হবে। অ্যান্ড দেন যারা ফরেন ইনভেস্টার্সরা টাকা নিয়ে আসবে, ওরা যাতে টাকাটা সেফলি ফেরত নিয়ে যেতে পারে। এখানে অনেক ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টরস চলে আসে, ইনফ্লেশনের বিষয় চলে আসে, ডলার ডিভ্যালুয়েশনের বিষয় চলে আসে।
সো অফকোর্স ইউ নিড এ স্টেবল ইকোনমি, বাট দেন এগেন আইপিও মার্কেট হ্যাজ টু বি ডেভেলপ যদি ফান্ডিংটা ডেভেলপ করতে হয়। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো 2016-এ ইউ স্টার্টেড পেপারট্রি টেকনোলজিস অ্যান্ড নাও ইট ইজ অলসো গোয়িং অন এখনও 2024-এ, তো 8 বছর স্কেল করছেন। সো আপনাকে যদি এখন কেউ কোনো একটা বাচ্চা এসে বলে যে ধরেন আমাদের বয়সী অথবা 23-24 ইয়ার ওল্ড যদি এসে বলে যে ভাই আমিও শুরু করতে চাই কিছু একটা, সো মানে হোয়াট উইল বি ইউর সাজেশনস যে কী শেখা উচিত ওর অ্যাকচুয়ালি, মানে এরকম একটা বিজনেসকে যদি সে স্কেল করতে চায় ই-কমার্স? মানে স্পেশালি আর ইউ আস্কিং স্পেসিফিক্যালি ফর ই কমার্স? হ্যাঁ, ফর ই-কমার্স, মানে আপনার মতো যদি কেউ একটা বিজনেস স্কেল করতে চায়, মানে ওর ফান্ডিং নেওয়া নিয়ে চিন্তা করা উচিত নাকি সেলস নিয়ে চিন্তা করা উচিত, কোন জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত? ডিপেন্ড করে আপনি ভিশনটা কতটুকু চিন্তা করতেছেন। হ্যাঁ, আপনি যদি এখন মনে করেন আমি দারাজের মতো একটা কোম্পানি তৈরি করবো, হ্যাঁ, যে দ্যাট উইল ডু থাউজেন্ডস অফ ক্রোর্স ইন রেভিনিউ, তাইলে ইটস এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। আর যদি মনে করেন যে না আমরা বেসিক কিছু লেভেলে থাকবো, মাসে 10-15 লাখ টাকার বেচা কেনা করবো, ওখান থেকে আমরা 1-2 লাখ টাকা জেনারেট করবো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ওটাকে মানে ট্রু ই কমার্স বিজনেস যেটাকে আমরা মানে বলি বা দেখি, ওইরকম বিজনেস বাংলাদেশে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট। এবং আমি অদূর ভবিষ্যতে এটা দাঁড় হবে বলে আমি দেখি না। বাট স্মল বিজনেসেস যার একটা অমনি চ্যানেল প্রেজেন্স থাকবে, তার একটা দোকান রইলো, একই সাথে তার একটা ওয়েবসাইট থাকবে, যেটাকে আমরা এসএমই বলি আর কি, মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ওই জিনিসটা ওই ক্যাটাগরিটাই বলতেছেন? না, আমি এসএমই বলতে পারি, আমি বলতে চাচ্ছি যে একটা অমনি চ্যানেল বিজনেস প্রেজেন্স, যে আপনার একটা দোকান রইলো কোনো একটা মার্কেটে, আপনি এখানে একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনি অফলাইনেও বিক্রি করতেছেন, একই সাথে আপনার একটা ওয়েবসাইটও রইলো, আপনি প্রোডাক্টটা ওয়েবসাইটেও বিক্রি করতেছেন, যেটার মাধ্যমে আপনি 64 ডিস্ট্রিক্টে ডেলিভার করতেছেন। মানে ফেসবুক পেজ থেকে এক কদম আগে, যে ফেসবুক পেজ করে যে বুস্টিং করে যে ব্যবসাটা হয়, ওইটার থেকে এক কদম আগে আমার একটা ওয়েবসাইটে কিছু ব্যবসা হচ্ছে, ওইটা হয়তো বা খুব ইজিলি করা যেতে পারে, ওইটার মধ্যে খুব বেশি চ্যালেঞ্জেস কিন্তু নাই। বাট ইফ ইউ আর থিঙ্কিং অফ বিগ, ভেরি বিগ ইন টার্মস অফ ই কমার্স বা স্টার্ট আপ, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট টুডে, আই উইল সে নো, ডোন্ট। এই ধরনের চিন্তা ভাবনা করাটা আসলে ইট ইজ নট ওয়াইজ। আপনার এই আনসারটা খুবই ইন্টারেস্টিং। কেন বলি, কারণ হচ্ছে আমরা যতগুলা স্টার্ট আপ ইয়াদের সাথে কথা বলছি, ওরা কখনো কিন্তু না বলে না। আপনি হচ্ছে ফার্স্ট গেস্ট যে বলতেছেন না, ডোন্ট স্টার্ট ইফ ইউ আর নট থিঙ্কিং বিগ। মানে জিনিসটা তো এটাই। হ্যাঁ, জিনিসটা না, আমার কথা ইফ ইউ আর থিঙ্কিং টু বিগ দেন ডোন্ট স্টার্ট, কারণ এটা বাংলাদেশে নিতে পারবে না, এটা বাংলাদেশে নিতে পারবে না। একটা ইফ ইউ আর নট থিঙ্কিং বিগ ডোন্ট স্টার্ট, এটা ঠিক আছে, বাট ইফ ইউ আর থিঙ্কিং ওয়ে টু বিগ, যেটা আমাদের মার্কেটের জন্য রেডি না, আমরা সম্ভব না, ওরকম কোনো কিছু চিন্তা করাটা ইজ নট গোনা বি ওয়াইজ। এটা আসলে খুব ডিফারেন্ট একটা পয়েন্ট অ্যাকচুয়ালি, কারণ কেউ সাধারণত বলে না, সবাই সাধারণত বলে হচ্ছে অনেক বড় চিন্তা করো যেটা তোমার ক্যাপাবিলিটির বাইরে চলে যাবে। কিন্তু আপনি একটা লজিক্যাল কথা বলছেন এখানে যে মানে যেটা বাংলাদেশের মার্কেট নিতে পারবে না, ওই জিনিসটা চিন্তা করে কোনো লাভ নাই। যেমন বাংলাদেশের মার্কেট এখন আমি যদি বলি অ্যামাজনের মতো কোনো কিছু একটা নিতে পারবে না, মানে আমি জানি না অ্যাকচুয়ালি নিতে পারবে কি না, কিন্তু ওইটা আপনারা ভালো বলতে পারবেন। তো মানে যদি নিতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের এটা জিনিসটা একটা কোয়েশ্চেন, আমি আমার যে নেটওয়ার্ক, আমার যে এডুকেশন, আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি, আমি কি অ্যামাজন জিনিসটা বুঝি, আমি কি ওই জিনিসটা তৈরি করতে পারবো? একটা ভিশন দেখা এক জিনিস, অবভিয়াসলি একটা ভিশন থাকা উচিত, হ্যাঁ, কোনো অ্যাম্বিশন একটা মানুষের নাই, দ্যাটস আ ডিফারেন্ট থিং, হ্যাঁ, বাট আমার একটা অ্যাম্বিশন আছে, আমি একদিন রোলস রয়েস চালাবো, আমি একদিন প্লেন কিনবো, ইউ মাস্ট হ্যাভ দ্যাট অ্যাম্বিশন, বাট দ্যাট অ্যাম্বিশন অলসো হ্যাজ টু বি প্র্যাকটিক্যাল। দের ইজ আ ওয়ার্ড কল গ্র্যান্ডিওসিটি, হ্যাঁ, আপনার ইউর অ্যাম্বিশন ক্যানট বি ওয়ে টু গ্র্যান্ডিয়াস, দ্যাট ইজ বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন অর ইয়োর ক্যাপাসিটি, রাইট? হিউমাঙ্গাস হয়ে যাবে জিনিসটা। আজকে যদি আপনাকে বলে আপনি একটা ম্যারাথন দৌড়ান তো 25 কিলোমিটার, আপনি পারবেন? না, কখনই পারবো না। বাট অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট পারবেন, হয়তো বা পারবেন। আপনি যদি আজকে 2 কিলোমিটার, কালকে 2 কিলোমিটার, কালকে 5 কিলোমিটার রেগুলারকে আপনি হাঁটা শুরু করেন, আই নো পিপল যারা 70 ইয়ার্স অফ এজ বাংলাদেশে, ওরা এখন ম্যারাথন দৌড়াচ্ছে। বাট আমি যদি বলি আমি কালকে ম্যারাথন দৌড়াবো, দ্যাট উড বি পিওর স্টুপিডিটি। যদি আমি কনসিস্টেন্টলি করে যাই তাহলে একটা অপশন আছে 5-6 বছর পরে হইলে হয়তো বা। বাট আমরা ওয়েস্টার্ন ফিলোসফির যে স্টার্ট আপটা দেখি, ওই স্টার্ট আপ কনসেপ্ট আমার দেশে চলবে না, আমার সোজা কথা, পিওর বাংলা কথা। ওয়েস্টার্ন কনসেপ্টের যে স্টার্ট আপগুলো আমরা দেখি, ওইটা আমার দেশে চলবে না। আমরা এখনও যেটা একটু আগেও আপনার সাথে কথা হচ্ছিল, যেটা আমরা ওয়েস্টার্ন দেখি, ইটস বিল্ট অন সামথিং অলরেডি, ফান্ডামেন্টালস আছে, ওইটার উপর একটা বিল্ড হয়েছে, ওইটার উপর 10% এভলিউশন হয়েছে, ওইটার উপর 10% এভলিউশন হয়ে আজকে এই জিনিসটা করে আসছে। জিনিসটা আজকে হুট করে তো ওখানে এআই চলে আসে নাই, বা মেশিন লার্নিং হুট করে চলে আসে নাই, ঠিক আছে? ওভার দ্য ইয়ার্স ইঞ্জিনিয়ারিংগুলো করতে জিনিসটা আসছে।
এখন যদি আপনি বলেন আমি কালকে একটা মেশিন লার্নিং এআই স্টার্ট আপ আমার দেশে দেবো, ইট ডাজ নট রিয়েলি ওয়ার্ক। কারণ আমার দেশে ঠিকমতো সফটওয়্যারই বানাতে পারে না, মেশিন লার্নিং তো অনেক পরের বিষয়। এক্স্যাক্টলি দ্যাট ইজ হোয়াট আই এম টেলিং। এটা আসলে ইটস আ ভেরি গুড পয়েন্ট, আর হচ্ছে খুব ডিফারেন্ট একটা পয়েন্ট, কারণ মানুষের এই জিনিসটা বোঝা উচিত। কারণ এটা আমি পার্সোনালিও চিন্তা করতেছি যে ফান্ডামেন্টালস না থাকলে কোনো একটা জিনিসকে দাঁড় করানো আসলে সম্ভব না। আমি ওর থেকে দেখলাম, কপি করলাম যে এখানে বসে দিলাম, কিন্তু আমার আসলে বেসটা নাই এই দেশে। গ্যান্ডিউস চিন্তা করবেন, মেন্টাল রুগী হয়ে যাবে, বিজনেসও লস হবে। বিজনেস লস তো হবেই হবে, উল্টা আপনি মেন্টাল রুগী হয়ে যাবেন। আরে আমি তো গুগলে দেখলাম জেফ বেজোস পারছে, আমি কেন পারতেছি না? ইট উইল নট ওয়ার্ক। ওকে ওয়াসিল ভাই, আমি এখন কামিং টু ইউর নেক্সট ভেঞ্চার হারমোনি বিল্ডার্স। হ্যাঁ, এটা খুবই ড্রাস্টিক একটা শিফট, মানে টেকনোলজির বিজনেস, ই কমার্স বিজনেস যারা করছে, আমি সাধারণত চিন্তা করি যে তারা ই কমার্স থেকে নেক্সটে হয়তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাবে। আপনি চলে আসছেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, ওয়াই ইজ দ্যাট? মানে ওকে, এটার পিছনে কিছু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের বিষয় আছে। সো দ্যাট রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে আমার প্যারেন্টস ওয়ার অলরেডি ইনভলভ, দে স্টার্টেড ইট। আমাদের নিজস্ব হাউজিং সোসাইটি আছে চিটাগংয়ে, সো উই আর ইনভলভড ইন দি ল্যান্ড বিজনেস ফর আ ভেরি লং টাইম। সো ওখান থেকে একটা ইন্টারেস্ট ছিল, আর সুন্দর সুন্দর বাড়ি বানাতে কেনা চায়। হ্যাঁ, সো আই থিঙ্ক সো ফ্রম দেয়ার ওই শিফট এখনো। বাড়ি জিনিসটা আসলে মানুষের স্বপ্নই ডিরেক্টলি, কারণ সবার মানুষের একটা না একটা পর্যায়ে স্বপ্ন থাকে যে হ্যাঁ, দূর পর্যন্ত মানুষের স্বপ্ন যে আমার একদিন একটা সুন্দর বাড়ি থাকবে। এক্স্যাক্টলি। তো আচ্ছা, তো হারমোনি বিল্ডার্সের যে আমি যে জিনিসটা চিন্তা করতেছি, হারমোনি বিল্ডার্স, রিয়েল এস্টেট বিজনেস, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস। সো ট্র্যাডিশনাল বিজনেসের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালসগুলো কি? আপনি যদি চিন্তা করেন যে একটা ট্র্যাডিশনাল বিজনেস যদি কেউ করতে চায়, হ্যাঁ, এমন না যে এখন সবাই খালি টেকনোলজি বিজনেস করতে আছে, অনেকে আছে ট্র্যাডিশনাল বিজনেস করতে আছে। একটা ট্র্যাডিশনাল বিজনেসের ফান্ডামেন্টালস কি মানে আপনার মতে? সব ব্যবসার ফান্ডামেন্টাল একটাই, সকল ব্যবসার ফান্ডামেন্টাল হলো যে দুটো জিনিস আমার কাছে মনে হয়। একটা হলো সেলস, আর একটা হচ্ছে এইচআর। সেলস আর এইচআর। You have to sell your product and you have to have good people in ইউ your হ্যাভ টু হায়ার গুড পিপল অ্যাকচুয়ালি। you have to hire good people in your team। এই দুটো, এবং আপনার পিপল ম্যানেজমেন্ট করতে হবে। এটা আপনি টেকনোলজি ব্যবসা করেন, আপনি ওই হাউজিং ব্যবসা করেন, আপনি তেলের ব্যবসা করেন, আপনি মুদির দোকান করেন, মাছের ব্যবসা করেন, আপনি মাছের যেটাই করেন, দুইটাই সেলস অ্যান্ড এইচআর। কিন্তু কিছু না। কিন্তু মানুষজন, আমি দেখলাম হচ্ছে মানুষজন তাহলে এই জিনিসটা ভুল করতেছে না। মানুষজন প্রথমেই মানে ওদের ফোকাস থাকে প্রোডাক্টের উপর, যে প্রোডাক্ট কি ইনোভেট কীভাবে করা যায়, প্রোডাক্টকে কেমন ভালো বানানো যায়। যেমন এটা একটা কমন মিথ, আমি সেলসের প্রসঙ্গটা একটু পরে আসতেছি। একটা কমন মিথ আমি যেটা দেখলাম, হোয়াট আই ফিল লাইক মিথ, সেটা হচ্ছে ওরা বলে কি হচ্ছে প্রোডাক্ট ভালো হলে সেলস অটোমেটিক হবে। মানে এই কথাটা কি সত্যি অ্যাকচুয়ালি? কখনোই হবে না, এটা কখনোই হবে না। মানে অনেকেই বলে না যে না, আমি যদি আলাদিনের চেরাগ বানাই, এটা এমনি মার্কেটে যায় হিট করবেই। কোনোদিন করবে না। আমি নিজেই ভুল করছি বলতে, আমার কাছে মনে হয়তো একই জিনিস, ইট উইল নট ওয়ার্ক। টেল মি অ্যাবাউট দিস মিস্টেক যে আপনি যে করছেন, মানে এই ভুল। যখন আমরা পেপারটি শুরু করতাম, আমার কাছে মনে হতো খুব অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম হবে, দেখলেই মানুষ ওয়েবসাইট, ও মাই গড এটা এত জোস ওয়েবসাইট, এটা ভালো সার্ভিস দেয়, এই সেই। হ্যাঁ, এটা করতে পারলে অটোমেটিক কাস্টমার চলে আসবে, ওয়ার্ড অফ মাউথ কাজ করবে। ইট উইল নট ওয়ার্ক। ইউ হ্যাভ টু হ্যাভ আ সেলস টিম, অর either you will lead the sales team or someone else will lead the sales team. আমি যদি পারি তাহলে আমি লিড করবো, না হলে আই হ্যাভ টু হায়ার রাইট পিপল। অথবা right people, but sales is a complete different ball game altogether. টোটালি সেলস ফোকাস থাকতে হবে। প্রোডাক্ট আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে যাবে। আপনার দুটো জিনিস করতে হবে, আইদার যেটা বাজারে এক্সিস্টিং প্রোডাক্ট আছে, সেম কোয়ালিটি প্রোডাক্ট 10% চিপার প্রাইসে বিক্রি করতে হবে, অথবা সেম যে প্রোডাক্টটা আছে সেম প্রাইসে বিক্রি করবেন বাট 10% বেটার কোয়ালিটি। আইদার আমাকে কস্ট 10% কমাতে হবে, নাহলে কোয়ালিটি 10% বাড়াতে হবে। আপনি 100% কোয়ালিটি চেঞ্জ করার চিন্তা করবেন না। অ্যামেজিং প্রোডাক্ট, হ্যাঁ, মানুষজন এটা নিতে পারবে না, বিকজ উই আর নট ইউজ টু ইট। হ্যাঁ, ওরা এত ইনোভেশন, আই থিঙ্ক কনজিউমাররা সাডেনলি টেক ইন করতে রাতারাতি পাল্টাই যাবে এমন। দ্যাট উইল নট ওয়ার্ক। ইউ উইল হ্যাভ টু আইদার 10% কস্ট রিডাকশন অর 10% প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, এই দুটোতে ফোকাস। ইউ মেনশন সামথিং অ্যাবাউট দ্যাট সেলস ইজ এ ডিফারেন্ট গেম। টেল মি অ্যাবাউট দ্যাট গেম। মানে আপনাদের আপনি যেহেতু রিয়েল এস্টেট বিজনেসে আছেন, অ্যাজ মাচ অ্যাজ আই নো, সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসে সেলস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ জিনিসটা বিক্রি করতে হয় আপনাদের মেন প্রোডাক্ট যেটা। আর প্রোডাক্টটা রিয়েল এস্টেট বিজনেসের প্রোডাক্টটার আপনার অ্যামাউন্ট কিন্তু অনেক বড়। সো টেল মি সামথিং অ্যাবাউট সেলস, মানে অ্যাকচুয়ালি কীভাবে, হাউ সেলস ওয়ার্ক, হোয়াট ইজ সেলস অ্যাকচুয়ালি? ফার্স্ট অফ অল, সেলস শুধুমাত্র রিয়েল এস্টেট ব্যবসা না, যে কোনো ব্যবসায়ী হলো যে সেলস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যবসা মানেই হলো সেলস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি। আমার বলতে কথা হলো বিজনেস ইকুয়াল সেলস, ইকুয়ালস টু সেলস। ব্যবসা মানেই প্রোডাক্ট বিক্রি করা, আর কোনো কিছু এখানে নাই। ইনোভেশন, লোক, কর্পোরেট স্ট্রাকচার, এই সেই সব কিছু সেলসের উপর দাঁড়ায় আছে। টোটাল ব্যবসা মানেই হলো সেলস। বিজনেস ইকুয়ালস টু সেলস, এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়।
এটা আপনাকে একদম মুখস্থ করতে হবে। যে কেউ ব্যবসায় নামতে হবে সবার আগে বুঝতে হবে ব্যবসা মানে সেলস, এখানে আর কোনো কথা নেই। না, হোয়াট ইজ সেলস? হোয়াট ইজ সেলস? Sales is solving someone's need. নট এ প্রবলেম। Need or problem, anything but adding value to the other person. এখন এটা আরেকটু ডিটেলে যেতে পারেন, আইদার দ্যাট প্রবলেম সে ইমিডিয়েট ফিলও করতে পারে, অথবা যে কোনো সেলসের দুইটা তিনটে জিনিস হয়, আইদার there is a problem that he is facing right now that you are solving, অথবা there is a problem that he might face in the future that you are solving, or there is an opportunity in the market that he is missing out and you are solving that. So you have to give some value to your customer. আপনার কাস্টমার এন্ডে কিছু ভ্যালু আপনার দিতে হবে যেটা তাকে কোনো না কোনোভাবে বেনিফিশিয়াল করতে পারে। সো আইদার ইউ আর সলভিং হিজ নিড, অথবা ইউ আর সলভিং হিজ প্রবলেম, অথবা ইউ আর গিভিং হিম আ সলিউশন যেটা তার গতকালকের থেকে আজকের দিনটা একটু বেটার করবে। That is basically what sales is. How do you do sales? It's a different. Then again it goes into further deep discussion. আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, আমি মানুষকে দেখছি ওয়াই পিপল ফিয়ার সেলস। রিজেকশন, এক কথা এটাই। এক কথায় মানুষ রিজেকশনটাকে খুব বেশি ভয় পায়। আমি যে ওকে আমার একটা জিনিস বলবো, সে যদি আমার এটা না নেয় তাহলে কি হবে? নেগেটিভ সেন্টিমেন্টটা কাজ করে। সেন্টিমেন্ট, মানুষ রিজেকশনটাকে ভয় পায়। সো এখানে একটা জিনিস বোঝা খুব দরকার যে যখন একটা মানুষ আপনাকে রিজেক্ট করতেছে, সে আপনাকে রিজেক্ট করতেছে না, সে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে রিজেক্ট করতেছে। এইটার মধ্যে দুইটা ডিফারেন্সিয়েশন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে সে আপনাকে, আপনার জায়গায় আমিও যদি প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে যাইতাম, সে আমাকেও রিজেক্ট করতো। কুদ্দুস সাহেবও যদি ওই প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে যাইতো, সেই কুদ্দুস সাহেবকেও রিজেক্ট করতো। সো সে আপনাকে রিজেকশন করছে না, সে রিজেকশন করছে আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে, যেটা তার কোনো নিড হয়তো বা ইমিডিয়েট সলভ করে না, অথবা আপনি তাকে বুঝাতে সক্ষম হন না যে এই জিনিসটা তার নিডকে সলভ করে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ সেলস? মানে যদি কেউ সেলস শিখতে চায়, কোন জিনিসটা শেখা সবচেয়ে ইম্পর্টেন্ট? মানে কোন তিনটা কম্পোনেন্ট অথবা দুইটা কম্পোনেন্ট অথবা একটা, কি আছে আসলে সেলস শিখতে যদি কেউ চায়, কি শেখা উচিত? ওকে, সো যেটা আমরা এতক্ষণ সেলস নিয়ে বলছিলাম, সেলস হচ্ছে আপনার কাস্টমারের নিড বা কোনো একটা নিড বা ওয়ান্ট বা কোনো একটা প্রবলেমকে সলভ করা। হ্যাঁ, আমার মতে সেলসের তিনটা ফান্ডামেন্টাল জিনিস আছে। তিনটা। সো যে কোনো সেলস পার্সনের তিনটা জিনিসের উপর আপনার বস হয়ে যেতে হবে। প্রথম হলো, যদি সেলস করতে চায়, ভালো সেলস করতে চায়, তার বস হয়ে যেতে হবে। সেটা হলো, প্রথম হলো প্রোডাক্টের ক্ল্যারিটি। সে যখন কাস্টমারকে তার প্রোডাক্টটা পিচ করবে, তা প্রেজেন্ট করবে, তাকে এত সুন্দরভাবে তার ভাষায় প্রোডাক্টটাকে বুঝাইতে হবে যে কাস্টমার একদম, মানে একটা পানির বোতল যেরকম, যে স্যার এটা একটা মাম পানির বোতল, ক্লিয়ারলি সে বুঝতেছে, আপনার প্রোডাক্টটা তার ক্লিয়ারলি বুঝতে হবে। তো দিস ইজ দিস প্রোডাক্ট এবং দিস ডাজ দ্যাট। আই এম নট টকিং অ্যাবাউট প্রোডাক্ট কোয়ালিটি, আই এম টকিং অ্যাবাউট ক্ল্যারিটি। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সবাই মনে করে কোয়ালিটিটা ভালো বুঝাইতে হবে, আমার না, অ্যাকচুয়ালি আমাকে বুঝাইতে হবে ক্ল্যারিটিটা, ক্লিয়ার। আমার কাস্টমার বুঝছে কিনা আমার প্রোডাক্টটা বুঝছে কিনা, এটা ক্লিয়ার প্রপোজিশন থাকতে হবে। দিস ইজ এক্স প্রোডাক্ট এবং এটা ওয়াই করে, এবং এটা একটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারবে। আপনার প্রোডাক্টটাকে এমনভাবে পেচ করতে হবে। সেকেন্ড, অ্যাজ আ সেলস পার্সন যিনি থাকবে, তার উপর কাস্টমারের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, একটা কনফিডেন্স থাকতে হবে। সো এর জন্য বলা হয় সেলসের মধ্যে আপনার কাপড় চোপড় অনেক সুন্দর থাকতে হবে, আপনার প্রেজেন্টেশনটা ভালো থাকতে হবে। মানে কাস্টমার দেখে আপনাকে, কাস্টমার প্রোডাক্ট কেনার আগে সেলস পার্সনকে কিনে। নাইস সেন্টেন্স। হ্যাঁ, কাস্টমার ফার্স্ট বাইজ দ্য সেলস পার্সন দেন দ্য প্রোডাক্ট। তো কাস্টমারের সেলস পার্সনকে দেখে টোটাল কনফিডেন্স আসতে হবে, হি ইজ দ্য রাইট পার্সন, সে আমাকে ঠকাইতে আসে নাই। অ্যান্ড নাম্বার 3 উড বি দ্য ট্রাস্ট অন দ্য কোম্পানি। হু আর দ্য পিপল বিহাইন্ড দিস প্রোডাক্ট? এই কোম্পানিটা কে? এই তিনটা বিষয়ে কাস্টমারকে একদম ক্লিয়ার ধারণা দিতে হবে। অনলি দেন আ প্রোডাক্ট উইল বি সোল্ড। ক্ল্যারিটি অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ক্ল্যারিটি অ্যাবাউট দ্য সেলস পার্সন, অ্যান্ড ক্ল্যারিটি অ্যাবাউট দ্য কোম্পানি। তাহলে এই জিনিসটা, তাহলে এখন যারা সেলস, মানে তাহলে এটা তো পুরো তাহলে একটা ভুল ধারণা যে সেলস ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন কোয়ালিটি। জিনিসটা কিন্তু এরকম না। মানে কোয়ালিটি আছে, বাট হচ্ছে এই তিনটা জিনিস আসলে করতে না জানলে আসলে কোয়ালিটি প্রোডাক্ট থাকলেও কিন্তু আসলে আমি বিক্রি করতে পারবো না। ব্যাপারটা তো এমনই হচ্ছে, তাই না? আমি একটা কথা বলি, ডায়মন্ড, একটা বেস্ট কোয়ালিটি ডায়মন্ড আপনাকে দিলাম, আপনাকে নিয়ে আমি একটা বিক্রি করতে পাঠাই দিলাম, এটা কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। যদি রং পার্সনের কাছে যান, আপনি এটা বেচতে পারবেন না? যার নিড নেই তার কাছে বেচতে পারবো না। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যেটা ফার্স্ট ফান্ডামেন্টালটা বললেন, ওকে যদি আমি বুঝাইতে না পারি যেটা অ্যাকচুয়ালি মানে দিস ইজ এক্স প্রোডাক্ট অ্যান্ড দিস ডাজ ওয়াই, হ্যাঁ, ও তো
এবং যার টাকা নাই, যার কেনার ক্যাপাসিটি নেই, যার নিড নাই, যে নিড থাকলেও যে ডায়মন্ড জিনিসটা কি এটা সে জানে না, আপনি তার কাছে কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কী করবেন? তার আশেপাশে সোসাইটির কোনো মানুষ জিন্দিগিতে কোনোদিন ডায়মন্ড পরে নাই, সে ডায়মন্ড চিনেই না, সে চিনে সনাতনী গোল্ড। হ্যাঁ, আপনি তাকে চিনতে গেলেন ডায়মন্ড এবং বেস্ট কোয়ালিটি সলিটেয়ার একদম ডাইরেক্ট মাইন থেকে আপনি পলিশ করে নিয়ে আসছেন 1.5 ক্যারেট 2 ক্যারেট ডায়মন্ড। ক্যান ইউ সেল ইট? নো। ক্যান ইউ সেল ইট ইভেন অ্যাট হাফ প্রাইস? ওর কাছে তো এটা পাথরই মনে হবে। ওকে আমি বুঝাইতেই পারবো না যেটা ডায়মন্ড। Exactly. So it has nothing to do about the quality. It is how you communicate your product. ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো আসলে আপনি এতদিন ধরে ব্যবসা করতেছেন, বাংলাদেশের এই যে বিজনেস যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে কি আপনি কখনো মানে আপনারা তো ইউ গাইস হায়ার আ লট অফ পিপল, আপনারা কি তখন দেখছেন যে মানে সেলস মানে ভালো সেলসম্যান কি বাংলাদেশে আসে? মানে আপনারা কি খুব বেশি পান যখন সেলসের জন্য মানুষ হায়ার করেন? আমরা কিন্তু in general we have an anti-sales culture. As a country, compared to other countries, we have a very anti-sales culture. পুরা কান্ট্রি ওয়াইজ পুরো countries we have a very anti-sales culture. এখানে ভালো ছেলেরা সেলস আসতে চায় না। হ্যাঁ, সেলস মানেই মনে করে হইলো আমি দোকানে দোকানে অর্ডার টেকার হব, আমি রাস্তার মধ্যে গ্রামীণ ফোনের সিম নিয়ে বসে থাকবো, হ্যাঁ, তারপরে কি জানি বলে আমি রাস্তায় রাস্তায় ধাক্কা খাবো। ইটস নট দ্যাট। ভালো ভালো ছেলেরা কোনোদিন বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না, যারা আসে তারা কিন্তু খুব ভালো করছে। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন ইট উইথ আদার ডেভেলপড কান্ট্রিজ যারা মোর ইকোনমিক্যালি সাউন্ড, ওখানে কিন্তু সেলস ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস জব। সেলস কনফার্মস ইউর রোড টু সিইও। যারা সিইও হয়, সিবিও হয়, সিও হয়, ম্যাক্সিমাম কামস ফ্রম সেলস ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা আমি দেখছি বিশেষ করে বড় বড় কোম্পানিগুলো। দি মোস্ট অ্যামাউন্ট অফ যেমন কিছুক্ষণ আগেও আপনি জেফ বেজোসের কথা বলছেন, সবাই জেফ বেজোসকে দিয়ে স্বপ্ন দেখে, বাট জেফ বেজোস ওয়াজ অলসো সেলসম্যান হিমসেলফ। ও কিন্তু নিজে নিজে ডোর টু ডোর গিয়ে বই বিক্রি করতো। সো ও এটা আমি ওর একটা ইয়াতে শুনছিলাম যে ওর 80% কেসেসে কিন্তু ও রিজেক্টেড হতো, বই কেউ কিন্তু কিনতো না, বাট ও 20%টাকে আস্তে আস্তে পরে গিয়ে কনভার্ট করছে, যে 20% যারা কিনতো এই কনভার্সন রেটটা বাড়াইছে আস্তে আস্তে। সো আমি এটাই বলতে চাচ্ছি যে মানে এই কনভার্সন রেটটা বাড়ানোর আসলে ওয়েগুলা মানে কি, মানে কীভাবে করা যায় জিনিসটা, যে বাংলাদেশের ক্ষেত্রে মানে বাংলাদেশের মার্কেট তো ওয়ে ডিফারেন্ট, কারণ ইউ হ্যাভ বিন ইন লন্ডন অ্যান্ড এভরি আদার কান্ট্রি। সো বাংলাদেশের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, মানে ডিফারেন্ট কী করা যায়? যে ওকে, প্রথমে কনভার্সন রেশিওর ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন অনেক হাই, বুঝছেন? আমরা বলতে যে 80% 20% কনজিউমারদের না, আমরা যারা সেলস পার্সন আছে বাজারে, সেলসম্যান, আমরা মনে করি যে 100-এর মধ্যে 20% কনভার্সন হবে। ইটস ওয়ে টু হাই। 20% হয় না, অসম্ভব। আপনার এই কনসেপ্টটাই রং। আপনি 20% কনভার্সন কেন টার্গেট করবেন? আপনি টার্গেট হবে 1%, 2%। 100 জনকে পিচ করলে শুধু 2জন কিনবে। এটাই ইন স্ট্যান্ডার্ড, এটা ওয়ার্ল্ড ওয়াইড বইতে আপনি এটাই পাবেন, সব জায়গায় এটাই পাবেন বাজারে। আপনার ওই জায়গায় তো আপনার সমস্যা। আপনি যখন 100 জনের মধ্যে 20 জনও কিনছেন, আপনি তো ইউ আর ফিলিং ফ্রাস্ট্রেটেড। বাট এটা তো না, আপনার থিওরি হবে 100-তে 2জন কিনবে। তাহলে সেখানে সেই হিসাবে চিন্তা করলে 5% অনেক বেশি, 5 জন যদি কিনে। আপনি কেন এত চিন্তা করবেন? আপনি 1-2% চিন্তা করবেন, এবং আপনার প্রোডাক্ট যদি এখন খুব ভালো হয়, মানে এভরিওয়ার ডিমান্ড, হ্যাঁ, যেমন হঠাৎ করে কোভিডে মাস্কের একটা হিউজ ডিমান্ড চলে আসলো, হ্যাঁ, দ্যাট ইজ অ্যান এক্সেপশনাল সিচুয়েশন। তখন আপনার কনভার্সন রেশিও হয়তো একটু বাড়তে পারে। অথবা আপনার হিউজ ব্র্যান্ডিং হচ্ছে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় আপনার বিলবোর্ড, নিউজ পেপার খুললে আপনার কোম্পানির নাম দেখা যাচ্ছে, ফেসবুক খুললে আপনার, হ্যাঁ, তখন আপনার কোম্পানির কনভার্সন রেশিওটা বাড়বে। বাট দেন এগেন নট 20%, হয়তো বা 2% থেকে 5%, 8%। আপনার যে 20% হয়, ইউ শুড বি লাকি দ্যাট ডে, বাট দ্যাট ইজ নট সামথিং ইউ শুড এইম ফর। এটা আসলে আমি প্রথম শুনছি, মানে এই জিনিসটা আমিও জানতাম না। আমি মনে করতাম হচ্ছে 20 থেকে 30%, এগুলো তো অনেক কম, 50 তো করতে হবে। না, 2%, 1%, 2%। বাট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ টোটালি ডিফারেন্ট, মানে 2 থেকে 3%। তো আপনার কি মতে সেলসটা কি শেখা উচিত মানুষের, নাকি করতে করতে হয়ে যাবে? কিছু দূর মানুষের থিওরির শেখার দরকার আছে, কারণ যদি আপনার থিওরি সম্পর্কে কিছু দূর আইডিয়া না থাকে, যেমন আপনি মাত্র বলছেন 20%, 30% আপনার কনভার্সন রেট, আপনাকে যদি আমি এখন না বলতাম যে 2%, আপনি বাজারে কিন্তু বিক্রি করতে গেলে আপনি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে, আমি হতাশায় ভুগতাম, আপনি হতাশায় ভুগতেন। এই জিনিসটা মানুষ না বোঝার কারণে প্রচুর মানুষ কিন্তু হয়তো বা হতাশায় ভুগে। তো এই কিছু ফান্ডামেন্টাল বিষয় কিন্তু আপনার জানা উচিত, এবং ট্রেনিংয়ের কিন্তু কোনো বিকল্প নেই।
ট্রেনিংয়ের কোনো কিছুরই বিকল্প নাই। হ্যাঁ, আপনি সাকিব আল হাসান এত ভালো ক্রিকেটার, তার কি কোচ নাই? অবভিয়াসলি ছিল, কি দরকার তার? সে তো খেলতে খেলতে শিখতে পারতো। বাট দেয়ার আর টেকনিক্স যেগুলো শিখাইতে হবে। তার তো এখনো তার কোচ আছে। আপনার এই কি বলে, মেসি ইজ ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার, তার কি কোচ নাই? অবভিয়াসলি আছে। কি দরকার? সে তো খেলতে খেলতেই জানে। হ্যাঁ, এটাই আমি অ্যাকচুয়ালি এই মিথটা একটু ভাঙতে চাচ্ছিলাম, যে আমি সাধারণত শুনি যে মানুষ বলে যে সেলস আবার শিখার কি আছে, সেলস করতে করতে হয়ে যাবে, তুমি করা শুরু করো তাহলে করতে করতে হয়ে যাবে। এখন আমি নিজেই তো এক্সপিরিয়েন্স করলাম যে একটা জিনিস, যে আমি স্ট্যাটিস্টিক্যালি আমি ভুল আছি ফার্স্টে। হ্যাঁ, আর তাহলে মানুষ যারা জানে না তারা তো অনেক পিছায় আছে তাহলে এখনো। যেমন সেলস যারা করতে যায়, তারা যারা শিখতে মানে না শিখে সেলস করতে চলে আসে, হ্যাঁ, তো ওরা মানে ওদের তারপর পরে গিয়ে ওরা বলে যে সেলস ইজ নট আ গুড জব। রাইট। এটাই কি হয় নাকি? হ্যাঁ, মানে আপনার যদি ফান্ডামেন্টাল এক্সপেকটেশনটাই রং থাকে, হ্যাঁ, তাহলে তো আপনি অবভিয়াসলি ইউ উইল ফিল ফ্রাস্ট্রেটেড। আপনার যে কোনো ক্ষেত্রে আপনার যদি ফান্ডামেন্টাল এক্সপেকটেশনটাই অনেক ভুল থাকে, আপনি তো ওখানে সাকসেসফুল হবেন না। আপনি তো রিজেক্টেড হয়ে ফিল হবেন, ফ্রাস্ট্রেটেড হয়ে বের হয়ে আসবেন। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার আসলে সেলস শেখানো উচিত? মানে এরকম অ্যাজ ইন শুধু আপনার না, অ্যাজ ইন আমি জাস্ট বলতে চাচ্ছি যে কোম্পানি যারা চালায়, হ্যাঁ, তারা তো সেলস ভালোই পারে, মানে আপনি যেটা বললেন যে হায়ারার্কিটা ওভাবে হয়, তো আপনার কি মনে হয় যে কোম্পানিতে যারা হায়ার ম্যানেজমেন্ট আছে তাদের সেলস শেখানো উচিত? আমার মনে হয় ইউনিভার্সিটি লেভেলে সেলস শেখানো উচিত। যারা বিবিএ এমবিএ করে ওখানে একটা সেমিস্টার থাকা উচিত অন সেলস, ডাইরেক্ট সেলস, ডিজিটাল সেলস, অফলাইন সেলস, পুরো আমার একটা বছরই থাকা উচিত খালি সেলসের উপরে। তাইলে দেশের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। এবং হায়ার কোম্পানিতে যারা আছে ওরা কিন্তু কাজটা করে। ইফ ইউ গো ফর বিগ কোম্পানিজ, ওদের ট্রেনিং সেশনসগুলো থাকে, ওরা ওদেরকে সময় দেয়, বাট খুব বেশি দেয় না। আমার মনে হয় যেই পরিমাণ ট্রেনিংটা আসলে দেওয়া দরকার ওই পরিমাণ ট্রেনিংটা দেয় না। আমাদের এখানে সেলসের কালচার হলো যে সেলস পার্সনকে প্রেশার দাও, প্রেশার দিয়ে সেলসটা বের করে নিয়ে আসো। একটা মানুষ যদি আমি এফএমসিজি কোম্পানিগুলোর কথা বলি, সে 365 দিন যদি তার মানে ইয়ারে কাজ করে, আমার মনে হয় না সে 10 দিনের মতো সময়ও সে আসলে ট্রেনিংয়ের পিছনে ব্যয় করে। অ্যাটলিস্ট এখানে 1 মান্থের অফ টাইম শুড বি স্পেন্ট অন ট্রেনিং, সেলস ট্রেনিং। অনেকের মধ্যে ওভার কনফিডেন্সও থাকে যে অ্যাকচুয়ালি না, আমি সবই পারি, আরে বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই। তোর বাজারে গেলেই বোঝা যাবে তো কত ওভার কনফিডেন্স। তারপর বাজারে গিয়ে হতাশা নিয়ে ফেরত আসে। ফেরত আসবে। ওকে, আচ্ছা, সেলসের নেক্সট এন্ডটা হচ্ছে কনজিউমার। আপনার মতো আসলে কনজিউমার কয় ধরনের, মানে কয় ধরনের কাস্টমার পান আপনারা, যে মানে যারা সেলস করে, কয় ধরনের কাস্টমার পাওয়া যায়? সো ওকে, সো মানে ইফ ইউ আর ট্রাইং টু, আমি যদি টার্গেট অডিয়েন্সের কথাটা বলি, হ্যাঁ, আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, টার্গেট অডিয়েন্সের কথাটা বলেন, তাইলে আপনি একটা টার্গেট অডিয়েন্সকে 3 ভাগে ভাগ করতে পারেন। হ্যাঁ, এইটাই মানে ক্লাসিফিকেশনটা কি অ্যাকচুয়ালি ভাগ করতে পারেন। প্রথমটা হলো যে ইয়েস, ও মাই গড, আই হ্যাভ বিন লুকিং ফর দিস প্রোডাক্ট, আমি তো এটা তো গত 1 সপ্তাহ ধরে খুঁজতেছি, আমি এক্ষুনি কিনবো। ইজ অ্যাবসলিউটলি রেডি। এখানে সেলসম্যানে কিছু করার নেই, কিনবে এটা, ও কিনবে। আপনার টার্গেট কাস্টমার 1% 2% আপনি সবসময় এরকম পাবেনই। আরেকটা গ্রুপ আছে যে অ্যাবসলুটলি নো, ভাই আমি এটা কিনবই না, আমাকে মাগনা দিলেও এটা আমার দরকার নেই, আমি এটা নিব না। এবং আরেকটা আছে মেবি, মাঝখানেটা হচ্ছে মেবি। আচ্ছা এটা তো ভালো লাগতেছে, এটা আমার হয়তো নিড ফুলফিল করতে পারে, আচ্ছা একটু বাসায় বুকে জিজ্ঞেস করি এটা কি নিবে কি না। ইউ সি there is a maybe, neither yes neither no. So the first job of a sales person is এই তিনটাকে ফিল্টার আউট করে ফেলা। ফিল্টার আউট করে যে নো, ওকে বাদ দিয়ে দেওয়া। ওর পিছনে আপনি কিন্তু নোকে ইউজ করতে পারবেন না। আমরা মনে করি কি একটা গ্রেট সেলস পিপল সে নোকে কনভার্ট করে ইয়েসে নিয়ে আসবে, এটা কিন্তু কমপ্লিট ভুল ধারণা, সম্ভবই না এটা। আপনি নোকে ইয়েস করতেই পারবেন। তার মানে আমি টার্গেট অডিয়েন্সই তাহলে বুঝি নাই। আপনার প্রথম কাজ হচ্ছে কে নো, ওকে আইডেন্টিফাই করা। আমরা যখন সেলস করতে যাই আমরা ইয়েস খুঁজি, তাই না, তাকে বিক্রি ইয়েস বলবে, অ্যাকচুয়ালি বিষয়টা এটা না। আপনার খোঁজা উচিত সবার আগে নো, কে আমাকে নো বলবে। যে আমাকে নো বলবে তার মানে সে আমার কাস্টমার না, আগে ওকে ফিল্টার আউট করে আমার লিস্ট থেকে বার করে দেওয়া। এই লোকের পিছনে টাইম লস করে লাভ নাই। এরকম যখন আপনার ধরেন একটা লিমিট আছে, আপনি 100 অ্যাকাউন্টস নিয়ে কাজ করছেন, এখানে আপনি যত নো পাচ্ছেন দ্যাটস বেটার ফর ইউ। উইদিন এ ভেরি শর্ট টাইম আপনি বললেন এই 30 জন লোক কোনো দিন নিবে না, এটা বাদ। আর বাকি 70 জনের মতো এই 10 জন লোক কিনে ফেলছে, এখন বাকি থেকে 60। এখন এটার উপর আপনি একটু নার্চার করেন, এদেরকে ফলো আপ করেন, এদের অবজেকশনগুলো কি ওটা হ্যান্ডেল করার চেষ্টা করেন। ওর অবজেকশনগুলোকে দেখেন আপনার প্রোডাক্ট রিলেটেড অবজেকশন কিনা, আপনি রিলেটেড অবজেকশন কিনা, তাকে কোয়েশ্চেন করেন। ইউ শুড আস্ক মোর কোয়েশ্চেন্স। আপনার সেলসে নিজের কথা বলার চেয়ে অন্যকে প্রশ্ন করাটা বেশি ইম্পর্ট্যান্ট।
ওনার নিডটা বুঝার জন্য। ওনার নিডটা বোঝার জন্য ইউ হ্যাভ টু কিপ অন আস্কিং হিম কোয়েশ্চেন্স, এবং ওনার ওখান থেকে তা আপনার প্রোডাক্ট এবং তার নিডটা কোন জায়গায় ম্যাচ খায় ওইটা যখন বের হয়ে যাবে, দেন ইউ উইল হ্যাভ আ সাকসেসফুল সেল। হ্যাঁ, এটা আমি দেখছি অনেক সময় যে অনেকগুলো সেলসম্যান অনেকে ওদের নিজেদের কথাই বলতে থাকে যে আমি এটা হ্যান, এটা তেন, এটা ওইটা, বাট কাস্টমারকে খুব একটা কথা বলতে দেয় না। এবার অনেক সেলসম্যান দেখলাম হচ্ছে কাস্টমারকে প্রশ্ন করতে থাকে যে আপনার ভাই এটাতে কী সমস্যা, আপনার কি ওখানে এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যার জন্য কিন্তু এটা করা যায়, ওইটা করা যায়। সো দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ, রাইট? আচ্ছা, সো এখন আমি সেলস থেকে পরে যেটাতে মুভ করতে চাচ্ছি সেটা হচ্ছে এইচআর। সো মানে আপনি বললেন যে বিজনেসের দুইটা ফান্ডামেন্টাল মধ্যে একটা হচ্ছে সেলস অ্যান্ড এইচআর। সো এইচআরটা কীরকম, মানে ওয়াই ইজ এইচআর ইম্পর্টেন্ট? একটা কোম্পানি কি? একটা কোম্পানি ইজ এ গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ স্মার্ট পিপল, জাস্ট গ্রুপ অফ পিপল, স্মার্ট পিপল না, আনছে গ্রুপ অফ পিপল। এটাই হলো যে একটা কোম্পানি, আর কিছুই না। একটা বই আছে গুড টু গ্রেট, জিম কলিন্সের, আমি জানি না আপনি ওখানে পড়ছেন কিনা। ওখানে ওরা বলতেছে যে অ্যাজ আ কোম্পানি ইটস লাইক আ বাস, যারা একটা পার্টিকুলার ভিশন, একটা গোলের দিকে আগাচ্ছে, এবং এই বাসের মধ্যে যতগুলো মানুষ বসা সবাই ওই একই গোল এবং একই ভিশন, একই ডেস্টিনেশনে যাচ্ছে। এটার মধ্যে কোনো একটা মানুষকে যদি দেখেন যে ওর ডেস্টিনেশনটা ডিফারেন্ট, তাহলে যত তাড়াতাড়ি তাকে আপনি বাস থেকে নামাই দিবেন তত আপনার জন্য ভালো। সো আলটিমেটলি ব্যবসা তো কোনো মেশিন চালায় না, মানুষরাই চালায়। এবং প্রত্যেকটা মানুষকে আপনার কিন্তু 24/7 অ্যাডাল্ট মানুষকে মনিটর করাও কিন্তু আসলে সম্ভব না। আপনি যে কাজটা বেস্ট করতে পারেন সেটা হলো যে ইন সিলেকশন প্রসেস আপনি চেষ্টা করতে পারেন টু দি বেস্ট অফ ইয়োর নলেজ টু ফাইন্ড দি রাইট পিপল, দ্য গুড পিপল অর দ্য স্মার্ট পিপল হু শেয়ার্স দিস সিমিলার ভিশন অ্যাজ ইউ ডু। ওদের কিন্তু শুধুমাত্র এমপ্লয়ি হিসেবে চিন্তা করলে হবে না, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্যাম অ্যাজ কলিগস। ওকে, and honest people. I think honesty is more important, integrity. Honesty and integrity is most important. সে কাজ কম জানতে পারে, বাট honesty and integrity টা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এইসব মানুষকে নার্চার করা, এদেরকে রেগুলার হোয়াট ইউ কল ইট ট্রেন আপ করা, হ্যাঁ, এবং এদেরকে রেগুলার এদেরকে নিয়ে কাজ করা, সো দ্যাট ইউ অ্যাচিভ ইয়োর গোল অর ইয়োর কোম্পানি ভিশন ইন আ ভেরি কুইক অ্যামাউন্ট অফ টাইম। এইচআর, ইফ আ রং হায়ার ক্যান ডিস্ট্রয় ইউ। একটা কোম্পানিতে যদি আপনি 2-4টা রং হায়ার করে ফেলতে পারেন, আপনি শেষ। টাকা তো যাবে, টাইম যাবে, রিসোর্সেস যাবে, এবং একই সাথে যে কোম্পানি কালচার সব নষ্ট করে ফেলবে। আচ্ছা, আপনি যদি হায়ার করেন, হ্যাঁ, আপনি কোন ট্রেডটা দেখেন কাউকে হায়ার করার আগে? যে কোনো ধরেন মানে অ্যাজ আ হিউম্যান অথবা অ্যাজ আ এমপ্লয় আপনি কোন ইয়াটা দেখেন? এটা খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, আগে আমি দেখতাম খুব ওভার স্মার্ট ছেলে পেলে হয়তো, আরে দুর্দান্ত ছেলে, ডিবাস। এখন আর আমি দেখি না। আই ওয়ান্ট কনসিস্টেন্ট পিপল যারা ক্যান ডেলিভার রেজাল্টস কনসিস্টেন্টলি, যাদেরকে আমার প্রাইমারিলি মনে হয় দে আর অনেস্ট। ফার্স্ট অফ অল আমার প্রাইমারিলি তাকে দেখে মনে হবে যে সে একটা অনেস্ট পার্সন। দেন তার যে স্কিল সেটটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ওই স্কিল সেটটা তার মধ্যে আছে কিনা, ওটার মধ্যে তার বেসিক ফাউন্ডেশনসগুলো আছে কিনা। থার্ড, তার একটা অ্যাক্টিভ লার্নিংয়ের ইচ্ছা আছে কিনা, শিখতে চায় কিনা, সে নিজে থেকে শিখতে চায় কিনা। এই 3টা জিনিস আমি মনে করবো ফান্ডামেন্টাল। বাট নাম্বার 1 হলো যে একদম অনেস্টি, ইন্টিগ্রিটি। এবং কেউ আমার কাছে সিভি দিলে আমি তার পাস্ট কোম্পানির রেফারেন্সে ফোন করে আমি চেক করি যে এই ব্যক্তিটা আপনার ওখানে কাজ করছিল কিনা, কতদিন কাজ করছিল, তার পারফরমেন্স কেমন, এভরিথিং আই ক্রস চেক। এবং খুব মজার বিষয় হলো আমি অনেকগুলো সিভি পাইছি যেখানে যে পাস্ট কোম্পানির বায়োডাটাতে যে পাস্ট কোম্পানির নাম নাম্বার দেওয়া হয়েছে, ওই পাস্ট কোম্পানি বলছে এরকম লোক কোনোদিন আমার কোম্পানিতে কাজই করেনি। আমি রিসেন্টলি এরকম একটা পাইছি যে ইভেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে আসছে। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যদি আমার রেসপেক্টিভ কোম্পানিতে আমি যখন পাঠাইছি এইচআরে যে আই রিসিভ দিস, এই লোকটাকে আপনার এখানে কাজ করছিল কিনা, এবং ওখান থেকে এইচআর থেকে বলা হয়েছে এই পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই ফেক। এরকমও করে? এইটা এই 15 দিন আগের ঘটনা। Oh my God. So people hiring is tough, is a very tough job. স্ক্যামটা ধরতে পারাটা ইটস টাফ জব। বাট আপনি করতে একটা সময় ইউ উইল আন্ডারস্ট্যান্ড। অনেক মানুষ গাই উইল ডেলিভার নট। হ্যাঁ, এটা সে অনেস্টি, সে সত্যি কথা বলছে কিনা এটা আপনি একটা পর্যায়ে ধরে ফেলবেন। ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সত্যি কথা, ভাই স্যার আমি আপনার এখানে আসছি, ধরেন আমি মনে করেন আপনি একজন রাখলাম, একটা কাজের জন্য রাখলাম, যে তুমি এই কাজটা করো না কেন? স্যার আমি কাজটা পারি না, বা স্যার আমি সত্যি 10 জনকে চেক করছি কিন্তু আমি পারি না।
এইসব মানুষের সাথে কাজ করা ইজি, আপনি প্রবলেম ফাইন্ডটা করতে পারেন, হোয়াট ইজ হ্যাপেনিং রং দেন, হ্যাঁ সে আপনাকে ঘুরাচ্ছে না, মেইন পয়েন্টটা বলছে এটার সাথে কাজ করা অনেক ইজি, তাইলে ইউ ক্যান ওয়ার্ক টুগেদার। বাট সে কারো কাছেই যায় নাই, সে বলছে স্যার আমি 10 জনকে ঘুরে আসছি, কেউ আপনার প্রোডাক্ট কিনবে না, আপনার প্রোডাক্ট একটা ফালতু প্রোডাক্ট, নাও হোয়াট ডু ইউ ডু? কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ভালো ছিল হয়তো, না সে যায়ই নাই, এক্সপেরিমেন্টটাই তো হলো না। না সে তো মানুষের কাছেই যায় না, সে আমার কাছে বলছে আমার থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে এসে গেছে, কিন্তু সে তো যায়ই নাই। এরকমও হয় সেলসে, প্রচুর হয়, কারণ ভালো ছেলেরা তো অনেক সময় আসে না। যদি ভালো ভালো ছেলেরা সেলসে আসতো তাইলে এই কাজগুলো হতো না। এটা খালি সেলসে না, সব জায়গায় হয়, মানে যে কোনো কোম্পানিতে। এটা আস্তে আস্তে কোম্পানি কালচারটা আস্তে 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 বিল্ড আপ হইতে হইতে ইট ওভারকামস ওভার আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। তো ওয়াসিফ ভাই, আপনি তো রিয়েল এস্টেট সেক্টরে যে আসেন, আমি আসলে একটু জানতে চাই, কারণ আমাদের যারা রিয়েল এস্টেট সেক্টর যারা ফ্ল্যাট কিনে, তারা একটা জিনিস সবসময় মানে তারা কী ভুলটা আসলে করে, মানে কী প্রবলেমটা আপনি সবচেয়ে বেশি দেখেন? যে দুটো প্রবলেম, একটা হচ্ছে প্রি পারচেস আর একটা হচ্ছে পোস্ট পারচেস। প্রি পারচেসে সবচেয়ে বড় বলছে মানুষ বার্গেন হান্টার্স যদি হন, কম দামে খোঁজার চেষ্টা করেন, বেশি কম দামে খোঁজার যদি চেষ্টা করেন, ইউ উইল হাই চান্স আপনি রিস্কে একটা খুব রিস্কি ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টও তো বড়, ইনভেস্টমেন্টটা বড়। আপনি যদি বার্গেন হান্টিং করেন তাইলে ইউ উইল বি ইন প্রবলেম। কারণ বুঝতে হবে একটা প্রোডাক্ট ডেলিভার করতে শুধু ইট বালি সিমেন্টের খরচ না, এখানে আরও খরচ আছে, অ্যাডমিনিস্ট্রেশন খরচ আছে, ব্র্যান্ডিং আছে, মার্কেটিং আছে। আপনাকে যে আমার অফিসে আনলাম, চা পানি নাস্তা খাওয়াইলাম, এসিড বাতাস খাওয়াইলাম, এটাও তো টাকা আছে। এই টাকাটা করতে উদ্ধার হবে, আপনার কাছ থেকেই উদ্ধার হবে, তাই না? বাট যদি আপনি বার্গেন হান্টার হন, আল্লাহ 10 লাখ টাকা কম ওখান থেকে, আপনি নিশ্চিত চাপিয়া থাকেন এটা স্ক্যামে পড়বেন আপনি। তো এটা কি মানে ব্র্যান্ডটা আগে দেখা দরকার যে কোন কোম্পানিটা কী করতেছে? না ব্র্যান্ডটাও দেখা দরকার, তাই বলি কি নতুন ব্র্যান্ড বাজারে আসবে না? নতুন ব্র্যান্ডও তো বাজারে আসবে, হ্যাঁ ওরাও কি ডেলিভার করবে না? ওরাও ডেলিভার করবে, বাট আপনি এক্সেসিভলি বার্গেন হান্টিং থেকে একটু সরে আসতে হবে। একটা মানে নতুন ব্র্যান্ডও তো বাজারে আসবে না? ওরাও তো ফার্স্ট টাইম কারো না কেউ আপনার প্রোডাক্ট বিক্রি করবে। বাট আপনি যখন একটা প্রোডাক্ট শুধুমাত্র প্রাইস দেখে যদি প্রোডাক্টটা কিনেন, আপনি একটা মানুষের সাথে কথা বললেই কিন্তু আপনি বুঝতে পারবেন সে কতটুকু জেনুইন না, তার অফিস, তার ব্যাকগ্রাউন্ড, তার মানে বিজনেস হিস্ট্রি সব কিছু দেখলে কিন্তু বোঝা যায়। আর আপনি যখন বার্গেনের উপর ফোকাস থাকেন, যেটাকে হানি সিকার বলে, হ্যাঁ আপনি শুধুমাত্র হানি সিকিংয়ের জন্যই থাকেন, ইউ উইল হাই চান্স দ্যাট ইউ উইল বি ইন ট্রাবল। মানে অ্যাকচুয়ালি আমাকে এই জিনিস ভ্যালু ফর মানি হচ্ছে কিনা আমার ইনভেস্টমেন্টটা, এটাই অ্যানালাইজ করতে হবে মানে অ্যাজ আ কনজিউমার, যে আমাকে আসলে ফ্ল্যাটটা ডেলিভার করবে, হ্যাঁ অ্যাকচুয়ালি ও আমার থেকে একটু বেশি নিল, বাট অ্যাকচুয়ালি ওর কস্টটা মানে অ্যাজ ইন মিলতেছে কিনা। অথবা ধরেন আমি আরেকজনকে পাইলাম যে আপনি যেটা বললেন 10 লাখ টাকা কম, কিন্তু চিন্তা করলাম না যে 10 লাখ টাকা কমে কীভাবে দিচ্ছে আমাকে। হ্যাঁ একটা 1 কোটি টাকার প্রোডাক্ট সে আমাকে 90 লাখ টাকা কীভাবে দিচ্ছে, কারণ কস্টই তো 1 কোটি টাকা, এটা 90 লাখ টাকা সে কীভাবে, নিশ্চয়ই সে কিছু একটা এখানে করবে। তো এটাই এক্স্যাক্টলি এবং প্রচুর স্ক্যাম কিন্তু বাংলাদেশে হয়েছে, বাট কিছু করার নাই আসলে। হ্যাঁ রিয়েল এস্টেটে হয়, আসলে রিয়েল এস্টেটে সবাই বলে যে এ ভাই আমার ফ্ল্যাট ডেলিভার করলো না ঠিক টাইম মতো। আপনি বার্গেন হান্টিং যেখানেই যান দেখবেন 50% জায়গায় কিন্তু ওখানে ইভ্যালি বলেন, মানুষ বার্গেন হান্টিংয়ের জন্য গেছে, হোয়াট হ্যাপেন, ধ্বংস। আপনার তো বোঝা উচিত যে একটা 50,000 টাকা এসি আমার কাছে 25,000 টাকায় দিচ্ছে, আমি এটা কেন কিনবো ভাই? নিশ্চয়ই সে অন্য কোথাও শর্টকামিংটা করতেছে, তাই না? তো আপনি কিনতে না, আপনি ধরা খাইছেন, এখন আপনি তারে গালি দিচ্ছেন। ইট ডাজ নট ওয়ার্ক। ইভ্যালি ইজ দ্য অ্যাবসলিউট এক্সাম্পল দ্যাট হোয়াট গোজ রং। এই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষ একটু মনে হয় কম বুঝে। আই ডোন্ট নো, আমার কাছে কেন জানি পার্সোনালি মনে হয় যে সবাই বার্গেন হান্টিং করতে গিয়ে আসলে ভ্যালুটা আর খুঁজে না, সবাই আসলে প্রাইসের উপরেই ফিক্সেটেড থাকে। এটা হলো আমার প্রি পারচেজে। পোস্ট পারচেজে সমস্যাটা কি? পোস্ট পারচেজে আমি দেখি যে আসলে যেই ফ্ল্যাটটা আপনি কিনলেন, হ্যাঁ ওই ফ্ল্যাটের সাথে আপনার যে ফার্নিচারগুলো থাকে ওগুলোর অনেক সময় আমি একটা মিসম্যাচ খুঁজে পাই। ধরেন আপনি একটা 150 স্কোয়ার ফিট, আপনি একটা 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাট কিনলেন, আপনার বেডরুমের সাইজ 150 থেকে 200 স্কোয়ার ফিট, আপনি আপনার দাদার আমলের খাট এনে ওখানে বসাই দিলেন, বসানোর পর ওখানে ডানে নড়তে পারতেছেন না, বামে নড়তে পারতেছেন, হ্যাঁ তারপরে এমন আপনি হয়তো সোফাগুলো বসাইলেন, বা আমার এক পরিচিতর বাসায় আছে, তার এত বিশাল বড় ডাইনিং টেবিল, হ্যাঁ ওই ডাইনিং রুমের আটার কোনো আর জায়গা নাই। সো পোস্ট পারচেসে আপনার যে স্পেসটা আছে ওই স্পেস অনুযায়ী আপনার ফার্নিচারগুলোকে ডিজাইন করা উচিত, তাহলে আপনি ইউজ করেও মজা পাবেন, ইট উইল বি মোর ফাংশনাল এবং বাসাগুলো অনেক স্পেশিয়াস মনে হবে। এটা আসলে প্ল্যানিংয়ের উপর ডিপেন্ডেন্ট আর কি, মানে আমি আসলে বাসাটা নেওয়ার পর কী প্ল্যান করতেছি এক্স্যাক্টলি এটা। আর আরেকটা জিনিস ছোটো করে আমি জানতে যাচ্ছি, সেটা হচ্ছে মানে
অনেকেই বলে যে মানে আমি সাধারণত শুনি এটা যে অনেকেই বলে যে ভাই ফ্ল্যাট কিনেও না, কারণ কি এটা 20 বছর পর পুরান হয়ে যাবে। হ্যাঁ, ফ্ল্যাটের টাকা দিয়ে বিল্ডিং করো, অথবা তুমি যদি ধরো জায়গা কিনে রাখো দরকার হলে ভাড়া আসায় থাকো। এটা কতটুকু মানে রেলেভেন্ট, মানে এটা কি আসলে মানুষ যেটা বলে এটা কি ঠিক? এটা ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। অনেকটু ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় ইনভেস্টিং ইন অ্যাসেট ইজ ম্যান্ডেটরি। ইনভেস্টিং ইজ অ্যাসেট ইজ ম্যান্ডেটরি। এখন অ্যাসেটটা ফ্ল্যাট হইতে পারে, বিল্ডিং হইতে পারে, ছোট জায়গা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বাট ইনভেস্টিং ইন অ্যাসেট ইজ ম্যান্ডেটরি। এটা আপনার সবার আগে করে ফেলতে হবে। আপনার যদি ফ্ল্যাট পছন্দ না হয় আপনি কিনেন, ছোট জমি কিনেন। জমি পছন্দ না, আপনি যদি ক্ষমতা থাকে বিল্ডিং বানান তাহলে আপনি বিল্ডিং বানান। যারা ফ্ল্যাটস নিতে চায় ওদের আরও অনেকগুলো প্রেফারেন্স থাকে, শুধুমাত্র ইনভেস্টমেন্ট পারপাসের বিষয় না। ওরা একটা হ্যাসেল ফিল, একটা বিল্ডিং করা কিন্তু সোজা কথা না, কষ্ট আছে, একটা কষ্ট আছে। আপনি যখন একটা জমি কিনবেন ওখানের মধ্যে আপনার জমিটা কতদিনের ডেভেলপমেন্ট হবে, এটাকে আপনি কতদিনে এনজয়মেন্ট করতে পারবেন, এটার যদি বিল্ডিং করতে হয় বা কোনো ডেভেলপমেন্ট করতে হয়, এখানে নানা ধরনের সিডি পারমিশনস আছে, নানা ধরনের আপনার ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় আছে। ইউ হ্যাভ টু টেক আ লট অফ হ্যাসেলস। তারপরে আপনার ইভেন আপনি নিজের বিল্ডিংয়ে যেটা বললাম, ইউ হ্যাভ লটস অফ হ্যাসেল। অ্যাপার্টমেন্ট যখন একটা মানুষ কিনে, উই গিভ দেম আ প্যাকেজ, রাইট? ওই জমি, তারপরে ল্যান্ড কিনতে গেলে ওই জমিটার কাগজ ঠিক আছে কিনা, এগুলো তো একটা প্রশ্ন। আমরা যখন একটা লিগাল ইস্যুস, আমরা যখন একটা আপনার প্রোডাক্ট বিক্রি করি যেখানে আমরা বলি যে ব্যাঙ্ক ফাইন্যান্স ইজ অল অ্যাভেলেবল, হ্যাঁ, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে এটা লিগাল ইস্যুস নাই। এখানে যে বিল্ডিংয়ের যে তৈরি করার যে হ্যাসেল আছে, ওই হ্যাসেলটা আমার নিতে হচ্ছে না। আমি একটা ফিনিশড প্রোডাক্ট আমি পাচ্ছি, যেটার মধ্যে আমি থাকতেছি, যেটা আমার মানে রেন্ট আমাকে অনেক টাকা সেভ করে দিতে পারতেছে, আমার নিজের মাথা গুজার একটা ঠাঁই হচ্ছে। সো ওভারঅল ইট সার্ভস আ লট অফ পারপাস। দেন এগেন আলটিমেটলি ইটস ইয়োর চয়েস হোয়াট এভার ইউ ডু, বাট ইনভেস্ট। টাকাটা উড়ায় না দিয়ে ইউ ইনভেস্ট, মানে চিন্তা করে দেখেন যেটা কিনছেন সেটা অ্যাসেট হচ্ছে কিনা, যেটা হ্যাসেট হচ্ছে কিনা। ওকে ওয়াসি ভাই, আসলে ইট ওয়াজ নাইস হ্যাভিং দিস কনভারসেশন উইথ ইউ। আমি আসলে খুব মানে আমার পার্সোনাল ইন্টারেস্ট ছিল অ্যাকচুয়ালি বিজনেস, মানে ব্যারিস্টার হয়ে অন্টারপ্রেনারশিপে কেন এই জিনিসটা নিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আই হ্যাভ লার্নড আ লট অ্যাবাউট সেলস অ্যাকচুয়ালি, মানে সেলসের যে মেথগুলো, যেমন এই যে আপনি যে বলতেছেন 20% কনভার্ট হওয়া, এটা কখনোই সম্ভব না, 5%। তারপর হচ্ছে সেলসের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে 3টা ফান্ডামেন্টাল আছে অনেকে, কারণ এটা অনেক বড় একটা ভুল ধারণা মানুষের সেলস নিয়ে, যে কোয়ালিটি মনে হয় সব কিছু, যে আমি যদি বুঝাইতে পারি যে কোয়ালিটি, তাহলে মনে হয় সব কিছু। বাট আমার কনজিউমার যদি ক্ল্যারিটিটা না বুঝে যে প্রোডাক্টটা কি, এটা একটা মগ, এটা যদি সে না বুঝে, আপনি ওকে যতই বুঝান যে ভাই, কারণ একটা বাচ্চাকে আমি বুঝালাম যে এটা মগ, কিন্তু ও যদি না বুঝে যে এটা কী কাজ, মগের কাজ কি না কি, তাহলে আমি ওকে মগ হলে এটা বিক্রি করতে পারবো না। সো দ্যাট ওয়াজ ভেরি ইনফরমেটিভ ফর মি অ্যাকচুয়ালি। সো আর একটা জিনিস হচ্ছে কি, আপনি যে বললেন এক লাইনে বিজনেস ইকুয়ালস সেলস, হ্যাঁ, সেলস অ্যান্ড HR। সো এই দুটো জিনিসও খুবই ইম্পর্টেন্ট, কারণ মানুষ বিজনেস মানে বুঝে হচ্ছে প্রোডাকশন। বিজনেস মানেই বোঝা হয়, অনেকে বলে প্রোডাকশন, আর হচ্ছে সাধারণত যারা বিক্রি করে, ট্রেডিং করে, তারা মনে করে হচ্ছে সেলসটা ভালো, বাট মানুষ বিজনেস মনে করে হচ্ছে প্রোডাকশন। আমি প্রোডাক্ট বানাতে পারলাম ভালো, যত ইনোভেট করা যায় প্রোডাক্টের উপর, বাট প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমি কনজিউমার এন্ডে বিক্রি করতে পারতেছি কিনা, সেটা একটা দেখার বিষয়। এগুলো সব নভিস যারা ব্যবসায়ী তারা বলে, বুঝছেন? হ্যাঁ, এটাই লস করবে, আপনি এই কনসেপ্ট নিয়ে যান, আপনি ব্যবসাকে ডেফিনেটলি ধরা খাবেন। হ্যাঁ, ওইটাই ফার্স্টে ওরা চিন্তা করে যে সেলস এন্ড আছে কিনা আমার, ওটা ফার্স্টে ওরা চিন্তা করে যে না বানাই ফেলি, পরে গিয়ে দেখা যায় বিক্রি করতে পারতেছে না। Doesn't work. সো এইটাই ওয়াসি ভাই। সো ইট ওয়াজ নাইস হ্যাভিং ইউ Thank you so much for having me podcast, and you're an amazing host. থ্যাংক ইউ।